আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৮ ফেব্রুয়ারি ২৪। ভবিষ্যৎ রাজনীতি নিয়ে এ কেমন ইঙ্গিত? যে কোনো সময় সুখবর আসতে পারে। বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হলেই ঘটনা ঘটবে। আন্তর্জাতিক সমীকরণও পাল্টে যেতে পারে। মুহূর্তের মধ্যে দৃশ্যপট পাল্টে যেতে পারে, সুখবর আসতে পারে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা কলাম সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করব, যেটা ইতিবাচক, জনগণের জন্য আশান্বিত হওয়ার যথেষ্ট উপাদান রয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি নিয়ে ডিপ্লোম্যাটে আলী রিয়াজের সাক্ষাৎকার, সেটা আমি একটু বিশ্লেষণ করব। দেখেন, আলী রিয়াজ বাংলাদেশের বিভিন্ন ঘটনায় কিন্তু বয়ান ক্রিয়েট করেছেন এবং তার বয়ান অনেক ক্ষেত্রে কাজে লেগেছে। তার প্রেডিকশন কি হতে যাচ্ছে, এগুলো অনেক ক্ষেত্রেই সত্য হতে আমরা দেখেছি। বাংলাদেশের রাজনীতিকে গভীর থেকে বা আন্তর্জাতিক প্রেক্ষাপটের সাথে মিলিয়ে বিশ্লেষণ করতে পারেন, তাদের মধ্যে একেবারে প্রথম সারির একজন গবেষক হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় আলী রিয়াজ স্যার। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিরোধী দল সহ তাদের সমমানা দলগুলো নির্বাচন বয়কটের মধ্যেই অনুষ্ঠিত নির্বাচনে আবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে টানা চতুর্থবারের মতো মেয়াদে ক্ষমতা এসেছে দলটি। নির্বাচনের আগে থেকেই বিরোধী দলের শীর্ষ নেতারা গ্রেপ্তার রাখা হয়েছে। তাদেরকে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুবই কম, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। অনেক বিশ্লেষকের দৃষ্টিতে বাংলাদেশে একদলীয় শাসনের দিকে এগিয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? এ বিষয়ে কথা বলেছেন আলী রিয়াজ। দেখেন, একদলীয় শাসনের দিকে এগিয়ে যাচ্ছে, এই কথাটা আলী রিয়াজ বেশ কয়েকবার বলার চেষ্টা করছেন। এর মানে একদলীয় শাসন, বাকশাল 2, এরকম একটা বয়ান প্রতিষ্ঠিত করার চেষ্টা কিন্তু আলী রিয়াজ স্যারদের আছে। এখানে এই প্রশ্নের উত্তরে স্যার যেটা বলেছেন, আমি সেটা বিএনপি জামাতের সাথে রিলেট করে একটু আলোচনা করতে চাই। তিনি বলছেন, আমি মনে করি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ লেখা হয়ে যায়নি। এর মানে বিএনপি জামাত বা বিরোধী দল মানেই বিএনপি জামাত। আমি বিএনপিকে আলাদা করেও বিরোধী দল বলতে পারছি না, কারণ বিএনপি আলাদা হলে সেটা ব্যর্থ। জামাতকে আলাদাভাবে বললেও সেটা ব্যর্থ। বিএনপি জামাত ঐক্যবদ্ধ হলে, এক মেরুতে থাকলে, তখন সেটা কোনো সুখবরের কারণ হতে পারে, তখন সেটা হচ্ছে কার্যকর বিরোধী দল। আলাদাভাবে সেগুলো কিছু না। এই জন্যে আমি আলী রিয়াজ স্যারের বক্তব্যের আলোকে বলতে চাই, যেহেতু বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ লেখা হয়ে যায়নি, অনেক কিছুই যে কোনো মুহূর্তে পরিবেশ পরিস্থিতি উল্টে যেতে পারে, পাল্টে যেতে পারে। অতএব যে কোনো সময় সুখবর আসতে পারে, বাট কন্ডিশনাল। বরং এখনও লেখা হচ্ছে। বিরোধীরা যদি বুঝতে পারে দেশ একদলীয় শাসনের যুগে প্রবেশ করছে, হ্যাঁ, বিরোধীরা কিন্তু এটা বুঝে গিয়েছে, তাহলে তারা ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবেলা করার চেষ্টা করতে পারে। এর মানে কি? বিরোধীরা ঐক্যবদ্ধ হয়নি এবং ঐক্যবদ্ধ না হতে পারা, বিএনপি জামাতই এক প্ল্যাটফর্মে না আসতে পারা, সর্বশেষ নির্বাচনে বিরোধীদের ব্যর্থতার অন্যতম একটা কারণ, যেটা আমি বারবার বলেছি। অতএব বিরোধীরা যদি ঐক্যবদ্ধ হয়, এবং তারেক রহমানের একটা বক্তব্য আমি এটার সাথে কানেক্ট করতে চাই। তিনি বলেছেন, জনগণের মধ্যে যদি যে ক্ষোভ, এই ক্ষোভকে যদি প্রতিবাদের ভাষায় রূপান্তরিত করা যায়, তাহলে সরকার 5 বছর না, 5 মাসও টিকতে পারবে না, যদিও 5 মাস প্রতীকী অর্থে। এর মানে যে কোনো সময় সুখবর আসতে পারে, যদি বিএনপি জামাত থেকে শুরু করে সবাই এক মঞ্চে আসতে পারে এবং জনগণের ক্ষোভের ভাষা প্রতিবাদের ভাষায় রূপান্তরিত করতে পারে। অসম্ভব নয়, ইতিহাস লেখা শেষ হয়ে যায়নি, এখনও সুযোগ আছে। এটাই আলী রিয়াজ স্যার বোঝাতে চেয়েছেন। এটা আমি আরেকটু ইন্টেলিজিবলভাবে উপস্থাপন করলাম। তারা ভাবতে পারে, কি ভাবতে পারে দেখি, রাজনীতির বর্তমান গতিপথেই তাদের নিয়তি নয়, অতএব বর্তমান গতিপথ উল্টে দেওয়ার একটা চেষ্টা আছে, এটা অলরেডি ভাবছে। জনসাধারণের কথা বলার এবং প্রতিক্রিয়া জানানোর সুযোগ অনেকাংশে কমিয়ে ফেলা হয়েছে। যদিও ব্যক্তিগত আলাপচারিতায় নাগরিকরা অসন্তোষ ও হতাশা প্রকাশ করছে, তবুও এখন পর্যন্ত কোনো জনরোষ দেখা যায়নি। এটাই শর্ত, দুইটা শর্ত সুখবর পাওয়ার। সুখবর মানে কি? সফল হওয়ার, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার সম্ভাবনা তৈরি করার। পুনরুদ্ধার করা না করা সেটা পরের বিষয়, অ্যাটলিস্ট সম্ভাবনা তৈরি করার জন্যে জনগণের ক্ষোভকে প্রতিবাদে রূপান্তরিত করতে হবে, জনরোষ
আছে, কিন্তু তার প্রতিফলন আমরা দেখিনি, সংগঠিত হতে দেখিনি, কিন্তু জনগণের ক্ষোভ আছে, এটা দরকার। আর বিএনপি জামাত বা বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, এটাই হচ্ছে মূল কথা। বিরোধী দলের অংশগ্রহণবিহীন এবং কম ভোটার উপস্থিতির নির্বাচনের পরেও জনগণের কাছ থেকে শক্তিশালী কোনো প্রতিক্রিয়া না আসার জন্য মোটামুটি 3টি কারণকে দায়ী করা যেতে পারে। আমি প্রথমত দায়ী করি বিএনপি জামাত সরকারের নির্যাতন হচ্ছে, এটা হচ্ছে প্রথম। তারপর হচ্ছে বিএনপির কৌশলগত ভুল, বিএনপি জামাত ঐক্যবদ্ধ হতে না পারা, আন্দোলনের গতি তৈরি করতে পারেনি। প্রথমত স্যার যেটা বলছেন, নির্বাচন এমন হবে সেটা প্রত্যাশিত ছিল না। 28 অক্টোবর থেকে ঘটনার প্রবাহ জনসাধারণের কাছে স্পষ্ট ধারণা দিয়েছে নির্বাচন এমনই হবে, আর এ কারণে মানুষ নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলে। দ্বিতীয়ত নির্যাতিত হওয়ার ভয়, এটা সবচেয়ে বড় ভয়। নির্যাতিত হওয়ার ভয় না থাকলে বাংলাদেশের জনগণ রাজপথে নেমে যেত। ভয়ের সংস্কৃতি সমাজে ছড়িয়ে পড়েছে এবং আমরা নিপীড়নের প্রকৃতি প্রত্যক্ষ করেছি, এসবই একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে। তৃতীয়ত বিরোধী দলের মধ্যে ঐক্যের অনুপস্থিতি, এটাকে আমি খুব গুরুত্বের সাথে বলেছি, ঐক্যের অনুপস্থিতি। আসলে ঐক্য হয়নি। কিসের ঐক্য হয়েছে? কিসের যুগপৎ? কাদের নিয়ে যুগপৎ করছে? যাদের একটা মিছিল করার সক্ষমতা নেই, বড় বড় কথা বলতে পারে আর কিছু বলতে পারে না, তাদের উপর এত ভরসা। বিএনপি কাদের পিছনে ঘুরেছে? যারা শুধু কথা বলে, রাজপথে নামে না, শক্তি থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও কোনো ঝুঁকি নিতে চায় না, চর্ম নাই। তো বিএনপির এই ঐক্য করতে ব্যর্থ হওয়া, এটা আলী রিয়াজ স্যার পারফেক্টলি অ্যাড্রেস করতে পেরেছেন। আসলে বিরোধী দলগুলোর মধ্যে কোনো ঐক্য হয়নি। যতটুকু ঐক্যবদ্ধ বা যুগপৎ আন্দোলন দেখেছি, এটা তথাকথিত যুগপৎ আন্দোলন। এটা আমরা বারবার বলেছি যে এই ধরনের মানে একসাথে রাখলে 11, এর মানে বিএনপি জামাত একই মঞ্চে আন্দোলন করলে ফলাফল হতো 11, কিন্তু যা হয়েছে 1-1-2, মানে 1-1-2 তো হবে না, উপরে 1 নিচে 1, এই 2 তো হবে না, পাশাপাশি 1-1-11 বানাতে হবে। তা কোথায় 2 আর কোথায় 11? সে 11 করতে পারেনি বিএনপি ভারতের অনুকম্পা পাওয়ার কারণে, অনুকম্পা পাওয়ার ইচ্ছার কারণে। এটা হচ্ছে একটা বাস্তবতা দর্শক। এবং এখানে যেটা বলার চেষ্টা করছে আলী রিয়াজ স্যার, 16টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করলেও তারা একক মঞ্চের আসতে ব্যর্থ হয়েছে। চমৎকার বিশ্লেষণ। একইভাবে জনসাধারণ মনে করে এমন একজন ক্যারিশমেটিক নেতা নেই যিনি সবাইকে একত্রিত করতে পারেন। এটার ব্যর্থতা তো আছেই, কিন্তু সেটা তো আর কিছু করার নেই। সবাই ঐক্যবদ্ধ হতে পারলে তখন জনগণ অ্যাটলিস্ট আশান্বিত হতো। ভারত, চীন এবং রাশিয়ার প্রতিক্রিয়া আগে থেকেই অনুমিত ছিল। তারা শেখ হাসিনার বিজয়কে স্বাগত জানাবে। এদের মধ্যে চীনের বিবৃতি ছিল সবচেয়ে জোরালো। তারা চীন বাংলাদেশকে সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে একটি নতুন উচ্চতায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও এটা নিয়ে অলরেডি জটিলতা সৃষ্টি হয়েছে। ভারত বাংলাদেশকে চীনা বলয় থেকে কিছুটা বের করে আনার চেষ্টা করছে এবং সেই চেষ্টার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে শান্ত রাখছে, এটা আমরা বারবার বলছি। পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া মৃদু সমালোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সহ তাদের মধ্যে যারা সবচেয়ে জোরালো মনোভাব প্রকাশ করে, তারা নির্বাচনকে অবাধ সুষ্ঠু নয় বলে বিবৃতি দিয়েছে। তবে তারা বিবৃতি একটি অবাধ উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতির কথাও বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য জোর দিয়ে বলেছে, যুক্তরাজ্য কি বলেছে বা সেগুলোর তেমন ইম্পর্টেন্স আছে বলে মনে করিনি আমি। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশ নেওয়া দলগুলোর কার্যত কোনো ভূমিকা ছিল না। বিগত নির্বাচনে এই দলগুলো জনপ্রিয়তা কেমন ছিল সেই হিসাব দেখলে একেবারেই নির্বাচনে তাদের ভূমিকা কেমন হবে এটা আগে থেকে অনুমানযোগ্য ছিল। নির্বাচনে ছিল 4টা নতুন দল যারা আগে কখনো নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচনে অংশ নেওয়া 20টি দল 2018 সালের নির্বাচনে 1% কম ভোট পেয়েছিল। এর মানে নির্বাচন যে একদলীয় নির্বাচন হয়েছে বা ভোটারবিহীন নির্বাচন হয়েছে এতে কোনো সন্দেহ নাই। এতে বিএনপির ভিতরের কত কিছু ভাঙার চেষ্টা বা এগুলো স্যারের বিশ্লেষণে উঠে এসেছে। এক অর্থে বিএনপির ভবিষ্যৎ দেশের রাজনৈতিক দৃশ্যপটের সঙ্গে অন্তর্নিহিতভাবে জড়িত। নিপীড়নের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ বা আন্ডারগ্রাউন্ডে ঠেলে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তবে নির্বাচনেই বাংলাদেশের রাজনীতি শেষ নয়। বিরোধীরা যদি উপলব্ধি করতে পারে দেশে একদলীয় শাসনের যুগ প্রবেশ করেছে
তাহলে তারা ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করলে তখন দৃশ্যপট চেঞ্জ হয়ে যেতে পারে বলে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। অতএব কথা একটাই, যে কোনো সময় সুখবর আসতে পারে, কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে, ভুল সংশোধন করতে হবে, ভুল থেকে ফিরে আসতে হবে। আর সে ঐক্য কি? বিএনপি জামাতকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, জোট করতে হবে। আর বিএনপি জামাত জোট মেনে নিয়ে যারা তাদের সাথে আসবে তাদেরকে নিতে হবে। দ্যাটস ইট। বিএনপির নতুন কাউন্সিল করতে হবে, স্থায়ী কমিটির কোনো পদ ফাঁকা রাখা যাবে না, নতুনদের সুযোগ দিতে হবে, আলেম ওলামাদের ইনকর্পোরেট করতে হবে, বিএনপিকে ঢেলে সাজাতে হবে। তারপরে ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে ভালো কিছু হবে। ভবিষ্যৎ লেখা শেষ হয়ে যায়নি। দিস ইজ মেইন পয়েন্ট।